নমস্কার, আমরা ফিরে এলাম চায়ের সঙ্গে টায়ের আরেকটি এপিসোড নিয়ে। আপনারা দেখছেন বাংলা জাগো চ্যানেল। আজ আমাদের অতিথি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর এমনিতে মেধাবী ছাত্র, মাইক্রোবায়োলজির ছাত্র, পিএইচডি করছেন, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হলে তাকে তো অনেক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতেই হবে। তৃণমূল ছাত্র পরিষদ কোন পথে, তৃণাঙ্কুর এই বিধানসভায় প্রার্থী হবে কিনা, এরকম হাজারো প্রশ্ন নিয়ে আমরা এখন তৃণাঙ্কুরের মুখোমুখি। তৃণাঙ্কুর, কি বিধানসভায় প্রার্থী হচ্ছ? জানি না এখন, যারা পলিটিক্যাল যে কোনো পার্সনের তার অ্যাম্বিশন থাকে, অ্যাম্বিশন থাকাতেই স্বাভাবিক, কিন্তু এটা আমরা উপলব্ধি করি যে সিদ্ধান্ত দল নেবে এবং দলের একজন অনুগত সৈনিক হিসেবে দল যখন যে দায়িত্ব দিয়েছে পালন করার চেষ্টা করেছে, আগামী দিনেও চেষ্টা করব। নিশ্চিতভাবে পলিটিক্যাল ছেলে অ্যাম্বিশন তো থাকবেই, কিন্তু বিশ্বাস করে আমি যে সঠিক পদ্ধতিতে থাকি, সৎভাবে কাজ করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জেনারেশন নেক্সটকে তুলে আনছে, আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি নিশ্চিতভাবে আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তরশু হবেই। তৃণাঙ্কুর, একটা দলের মধ্যে তোমার পরিচিতি হচ্ছে যে অভিষেকের লোক, টিম অভিষেকের মেম্বার, সেটাকে তুমি কতটা এনজয় করো নাকি সেটা অনেক সময় বিপদে ফেলে? দেখুন, এটার মধ্যে একটু বুঝতে হবে, মানে আমি হয়তো এক কথায় উত্তর দিতে পারবো না। আমার মনে হয় অবশ্যই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে আজকে যখন কেউ চিনতো না তখন আমাকে আজকে যাকে চেনে তার মধ্যে একটা নাম, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণ। কিন্তু তার সঙ্গে এটাও উপলব্ধি করি যে আমার নেতা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে, তার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো হচ্ছে এমন এক জুড়িদারি যেটা ক্রিজে সচিন এবং সৌরভ একসঙ্গে ব্যাট করলে হতো। আমি সেই ধারাটাকেই বজায় রাখতে চাইছি, কিন্তু তার সঙ্গে আমি এটাও উপলব্ধি করি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা ছোটোবেলা থেকে রাজনীতি করে উঠেছেন, দিদি স্বাভাবিকভাবে তাদেরকে অনেক বেশি কাছে চেনে, জানেন এবং তাদের উপর অনেক ভরসা করেন। আমরা হয়তো দিদিমণি কাছে অতটা কাছে যাওয়ার সুযোগ আমাদের সর্বদা হয় না, আর আমি নিজে কিছুটা শেখিও বটে অনেক ক্ষেত্রে। তো সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়তো আমাদের এজ গ্যাপটা কম, যার ফলে আমরা অনেক বেশি দাদা সুলভভাবে আমরা অনেক বেশি মিশে অনেক অন্যায় দাবি অনেক সময় করে ফেলতে পারি, রাগ অভিমানের কথা বলতে পারি। সেখানে সেম মানে তো দিদিমণি আমাদের, মানে তার ক্ষেত্রে তো একটা যতই হোক বয়সের আবরণ থাকে, যেখানে আমরা হয়তো হয়তো মন খারাপ হলো, দাদাকে বললাম দাদা এটা ভালো লাগছে না, এবার আমি তো মন খারাপ হলো কখনো, সেটা হয়তো দিদিমণিকে বলা সম্ভবপর নয়। কিন্তু দেখুন, আমাকে দাদা রেসপেক্টেবল, মানে মানে বাড়ির মানে মানে যদি যদি বড় মা বা বাড়ির গার্জেন যেমন থাকেন, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে স্মার্ট পলিটিক্সটা করেন, দেখুন আজকে যুগের সঙ্গে সঙ্গে পলিটিক্সটা বদলেছে। এখন কিন্তু শুধুমাত্র ওই ইলেকশন মানে দেওয়াল লিখন, মিছিল বা মিটিং নয়, আজ কিন্তু তার থেকে অনেক অ্যাডভান্স পলিটিক্স হচ্ছে, ডেটা অ্যানালিসিস, এইগুলো হয়তো আগে এতটা ছিল কিনা আমি জানি না। নিশ্চিতভাবে আপডেটেড ভার্সন, সব কিছুই ছিল, বেসিক পলিটিক্সটা তো এক আছেই বা থাকবেই, কিন্তু এই উত্তরণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় বেরোলে যে তাকে ঘিরে যে উন্মাদনা, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতীত বাংলার রাজনীতিতে দল মতের ঊর্ধ্বে গিয়ে আমি এমন উন্মাদনা, মন থেকে উন্মাদনা আমি আর কাউকে নিয়ে দেখিনি। আমি কিন্তু সারা বাংলা ঘুরে তাকে একবার ছোঁয়া, তাকে একবার দেখা, তিনি নামলে যেই উত্তেজনা, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজেকে তৈরি করেছেন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেন, তার মানে তিনি শুধু তো চেহারাকে ভাঙচুর করেননি, তার পুরো প্রত্যেকটি রাজনীতিকেও ভাঙচুর করেছেন। তার বক্তব্য, তার অ্যানালাইসিস, তা আমাদের কাছে অনেক বেশি উৎসাহভাজন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার দৃশ্যতে আমরা দেখি না, আমরা ভাবতে পারি না, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেড়ে ওঠা তো আমরা অনেক কাছ থেকে দেখেছি। ধরুন আমরা যারা পুরনো দিন থেকে হয়তো 8-9 সাল থেকে ছাত্র রাজনীতি করছে, তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আজকের এইভাবে ফ্রন্ট লাইন রাজনীতিতে ওঠা, তার বাধা, তাকে কি কি ফেস করতে হয় সেগুলো দেখা, তারপরেও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জায়গায়, এটা আমরা দেখেছি। আমরা নিজেদের সঙ্গে আমরা রিলেট করতে পারি এবং বলতে পারি যে হ্যাঁ, আমাকেও অভিষেকদার মতন হতে হবে, আই উইল ট্রাই টু। যেমন আমার নিজের মনে হয় যে না, আমার চেহারাটাকে একটু ভালো করতে হবে, করা উচিত। দাদা ওরকম ভাবে ওজন ঝরানোর কথা ইচ্ছা আছে, মানে ইচ্ছা তো নিশ্চিতভাবে হচ্ছে, পেরে উঠছে, ওরকম ভাবে ডন বৈঠক দেওয়ার। হ্যাঁ, একদিনে মানে হুট করে আমি ভাবছিলাম 25 সেকেন্ডে 30টা না 40টা পুশ আপ মারলো, মানে এই সব কিছু দেখুন, একটা মানুষকে তো অ্যাট্রাক্ট করে, তার পার্সোনালিটা খুব অ্যাট্রাকটিভ। এটা কি সত্যি কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিজিক্যাল ফিটনেসের উপর খুব গুরুত্ব দেন? দেখুন, যদি না দিতেন, মানে সব কিছুকেই গুরুত্ব দেন না, অবশ্যই রাজনীতি তো থাকবেই, তিনি হয়তো ব্যালেন্স লিডার,
আজকের দিনে যে ব্যালেন্সড আমরা অনেকে করতে পারি না, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে আর পাঁচজন সেটা বলবে হি ইজ এ ব্যালেন্স লিডার, এবং তিনি যেভাবে নিশ্চিতভাবে শরীরচর্চা করেন, তিনি কিন্তু সেরকমভাবেই আজকে ভারতবর্ষে সেরা ইউথ ফেজদের মধ্যে একটা। কারণ আজকে কিন্তু বলা বলি হচ্ছে যে বিহার বা অন্য রাজ্যে যদি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতো, তবে কিন্তু বিজেপির এত সহজে ক্লিন সুইপ হতো না। একটা প্রশ্ন এক্ষেত্রে আসে তৃণাঙ্কুর, যেহেতু তোমার রাজনীতির উত্থান উত্তর 24 পরগনা থেকে, তো তোমার রাজনৈতিক জীবনে পার্থভৌমিকও কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, মানে কারণ আজকের দিনে হয়তো পলিটিক্যালি বললে অতটা নয়, কিন্তু তোমাকে প্রাথমিকভাবে খুঁজে বার করা, আমি এই জায়গাটাকে আমি মনে রাখতে চাই। মানে আমি অস্বীকার কখনো করতে পারবো না যে সময় রাজনীতিটা, কলেজ রাজনীতিটা শুরু করেছিলাম, সেই সময় উনি আমাকে স্পট করেছিলেন। একটা স্পটারের ভূমিকা এবং ফুটবল মাঠে অনেক গুরুত্বপূর্ণ থাকে। হয়তো মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা ইন্ডিয়া খেললে আমার মনে রাখি না, কিন্তু আজকে বাংলা স্পটার কিন্তু একজন নবাব ভট্টাচার্য, যে আমার ওই এলাকার বাসিন্দা, আমি দেখেছি সেইভাবে ফুটবল স্পট করে। নবাবদা খুব ভালো স্পটার, তুমি কি পার্থভৌমিককে স্পটার হিসেবে? আমি হ্যাঁ, নিশ্চিতভাবে। কারণ আমাকে দেখুন, আমার ফ্যামিলি থেকেও আগে কোনো পলিটিক্স করিনি। আই এম দ্য ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান। আমার বাবা বিজনেসম্যান, আমার দাদু ছিল টেলিফোন এক্সচেঞ্জের বড় অফিসার, জিএম লেভেলের, এবং আমার বাড়ি তুমি একবার বলেছিলে 300 বছরের, 300 বছর পুরনো। আমার দাদুরা ছিলেন, দাদুর ভাইরা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীর মানে কমান্ডার, একদম প্রথম সারির একজন সেনাপতি। তো এই পর্যায়ে বাড়ি থেকে উঠে আসা, রাজনীতি করবো কখনো ভাবিনি, হুট করেই রাজনীতিতে আসা। তো সে মতো প্রাথমিক আমাকে নিশ্চিতভাবে যদি সেদিন এগিয়ে না দিতেন, বা বিভিন্ন প্রথম দিকের, এখন তো তবু ঝড়ঝাপটা, মন খারাপ নিয়ে সামলাতে শিখেছি, প্রথম দিকের এগুলো তিনি যদি না থাকতেন, আমার পক্ষে হয়তো একলা হাতে সম্ভবপর হতো না। আজকেও আমার কাছে প্রাথমিক এটা অবশ্যই এটা খুব কাছের, অনেক সময় গাইড করেন হয়তো, কারণ সময় পরিস্থিতি আমাদের দুজনের ক্ষেত্রেই, দুজনের কাছে ব্যস্ত। উনিও সাংসদ হয়ে গেছেন, তুমিও তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি হিসেবে তোমাকে অনেক ব্যস্ত থাকতে হয়। আজকে উনি কখনো ভুল হলে আমাকে ধরিয়ে দেন বা বলেন, কিন্তু আজকে রাজ্যের নির্দেশের ক্ষেত্রে আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফার্স্ট প্রায়োরিটি। একটা জিনিস বলো, যে তুমি বললে যে তোমার পরিবারের একটা সুভাষচন্দ্র বসুর সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল, তোমার দাদু সুভাষচন্দ্র বসুকে চিনতেন, তো যে ছেলেটি সুভাষচন্দ্র বসুর সেই লিগাসিকে বহন করে, তার দলে যখন ম্যাঙ্গো ঢুকে পড়ে, তখন তার কতটা খারাপ লাগে? দেখুন, আমি যত সময় গড়িয়েছে আমি রাজনীতি করতে গিয়ে উপলব্ধি করেছি যে ব্যক্তি তৃণাঙ্কুর ভট্টাচার্য বা ডাকনাম সাহেব, ব্যক্তি সাহেব, আর রাজ্যের সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ তৃণাঙ্কুর ভট্টাচার্য দুটো আলাদা ব্যক্তি। আমি ব্যক্তিগত স্তরে এমন অনেকে অনেক কিছু করে, যেটা যদি আমার মনে হয় যে আমি যদি জানতাম আগে করবে, তাহলে আমি প্রশ্রয় দিতাম না। কিন্তু রাজনীতি এমন একটা জায়গা, যদি কেউ খারাপ কাজ না করে, আপনি তার আগে তাকে দোষী সাব্যস্ত করতে পারেন না। মানে সংগঠনে কি এই ধরনের লোকদেরকে মেনে নিতে হয়? না, ব্যাপার হচ্ছে এটা কি শাসক দলের ছাত্র সংগঠন বলেই সমস্যা, না তোমরা সবচেয়ে বড় মানে ছাত্র সংগঠন বলে সমস্যা? না, ব্যাপারটা হচ্ছে ম্যাঙ্গো যে ভালো না খারাপ, এই প্রশ্নটা কিন্তু আপনি করা শুরু করছেন কসবাকাণ্ডের পর থেকে। এবার ওর মধ্যে যে প্রবণতা আছে, এটা যদি আমি বা আমরা কেউ আগে থেকে বুঝতে পারতাম, বা মিডিয়া পার্সনরাও কেউ বুঝতে পারতো, বা তার সে বলছে যে এই ঘটনাগুলো ঘটিয়েছে, যদি সেই ঘটনাগুলো সত্যি এতটাই মানে অ্যালার্মিং ঘটনা ঘটতো, তবে মিডিয়া কিন্তু আগে থেকেও দেখাতো। এবার আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ষণ করে তাকে সবার আগে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কম টাইমের মধ্যে। এবার এটা আমাদের তরফ থেকেও বোঝা সম্ভবপর হয়নি, বা যে কারোর পক্ষে সম্ভবপর নয় কে আজ না কাল এটা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সংগঠনে থাকবেন, যে ঘটনা ঘটার পর আপনার মুভমেন্ট কি। আপনারা যদি খেয়াল করে থাকেন, ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই আমি নিজে তথ্য প্রমাণ দিয়ে দেখাই যে সে আমাদের কোনো এককালে তৃণমূল ছাত্র পরিষদ সদস্য ছিল, সেটা কিন্তু আমরা অস্বীকার করিনি। কিন্তু বর্তমান শেষ কমিটিতে, যা 1-1.5 বছর আগে বেরিয়েছিল, সেখানে সে আর তৃণমূল ছাত্র পরিষদ সদস্য ছিল না, এবং আমরা ওর বিরুদ্ধে স্টেপ নিয়েছিলাম। কিন্তু অবশ্যই আমরা প্রথম দিন বলিনি না আমাদেরও কেউ ছিল না। এবার কি কবে ছিল, তাদের সবার পক্ষে দায়ভার নেওয়া সম্ভব? ধরুন আজকে আমি তৃণমূল করছি, আমি যদি ভগবান না করুক কখনো এমন হলে আমি পলিটিক্সের সঙ্গে যুক্ত নই, এবার আমি যদি খারাপ কাজ করি, তার দায় যদি তৃণমূলের এসে পড়ে, তবে এটা ভেরি আনফর্চুনেট। কিন্তু হ্যাঁ, এটাও তো ঘটনা যে আমাদেরকে আরও সাবধানী করেছে ম্যাঙ্গোর ঘটনা।
আমি ম্যাঙ্গোর ঘটনা ঘটার পর আমরা আরও বেশি করে রিভিউ করার চেষ্টা করেছি। এত বড় সংগঠন তৃণমূল কংগ্রেসের বটবৃক্ষ, সেইখানে কেউ কেউ তো অবশ্যই যে ছাটার তলায় প্রশ্রয় নিতে চায়, কিন্তু এটাও তো ঘটনা, আমি প্রথম দিন যদি কেউ আপনার সঙ্গে কথা বলেন, আপনি তো তার পক্ষে এমন কোনো জাদু বল নেই যে আপনি তাকে স্ক্যান করে বুঝে যাবেন তার কোনটা ভালো কোনটা খারাপ। আমরা সাংগঠনিকভাবে অনেক সচেতন হয়েছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে আমাকে আরও বেশি নজরদারি রাখতে বলেছেন। এখন আমরা কোনো কমিটি বেরোলে তার বিষয়ে আরও বেশি ছানবিল করি। দেখুন, আর কমিটি বেরোনোর ক্ষেত্রে কার্যকারিতা, সে কেমন কাজ করছে, কেমন এফার্ট দিচ্ছে, কেমন লেবার দিচ্ছে, সেটাই এমন ফ্যাক্টর হয়, সেটা আগে ফ্যাক্টর হতো। এখন আমরা আরও বেশি করে তার ব্যাকগ্রাউন্ডটাও চেক করার চেষ্টা করছি, তার বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, বা সে পাড়ায় কি ধরনের আচরণ করে। আর পলিটিক্সটা এমন একটা বিষয় জানেন তো, যে অনেক ক্ষেত্রে অনেক সময় মিথ্যা অভিযোগও হয়। সব অভিযোগগুলোকে যদি যদি ধরতে চান, ধর্তব্যের মধ্যে আসতে চান, তবে সেটা কিন্তু আপনাকে আপনার এটা ওয়ে আউট হতে পারে না। কারণ আজকে কেউ যে আজকে আমি চাইলে কারণ আমি এটা কেস করে দিতে পারি, তার মানে কি সে পলিটিক্সটা শেষ হয়ে গেল? নট দ্যাট। আর তবে আমরা সাবধানেই হয়েছি অনেক বেশি। আমি নিশ্চিতভাবে পলিটিক্সের ক্ষেত্রে আমরা চাইবো ভালো এলিমেন্টটা উঠে আসুক। আমিও তো প্রায় নেই করে 7-7.5 বছরের সভাপতি হয়ে গেছি। আমি তো আমার ব্যবহার আচরণের মধ্যে এমন কোনো কিছু পরিলক্ষিত হয়নি এতগুলো বছরে। এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সে বিশ্বাস করে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সে বিশ্বাস করেন। তো আগামী দিনেও এই জিরো টলারেন্সকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস চলবে। আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যতদিন ধরে আছি, আমি চেষ্টা করব আরও নিখুঁতভাবে কাজ করার। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসেবে তৃণাঙ্কুর ভট্টাচার্যের যে দুটো অস্বস্তির পয়েন্ট বলে আমার মনে হয়েছে, একটা ম্যাঙ্গো, দ্বিতীয়টা রাজন্য হালদার। রাজন্য হালদারও কি ভুল চয়েস হয়ে গিয়েছিল? আমার মনে হয় না। আজকে আমার সঙ্গে লোকের ডিফারেন্স হতেই পারে, আমি সেই মুহূর্তটা রাজনীতির কথা বলছি। যে মুহূর্তে তুমি 21শে জুলাইয়ের জন্য ওকে বেঁচেছিলে। না, এটা প্রথম ভুল ধারণা, আমি বাছিনি। আজকে তার কোয়ালিটি, তাকে নিশ্চিতভাবে তার মধ্যে কিছু কোয়ালিটি ছিল বা আছে বা থাকবে, তার জন্য সে উঠতে পেরেছে। আজকে আপনি কাউকে পাম খাইয়ে নেতা করতে পারবেন না। দেখুন, আমি এটা আমার জুনিয়রদের বলি, এটা লিডারশিপের অনেকগুলো প্যারামিটার থাকে। তার মধ্যে ভালো বক্তব্য রাখা যদি একটা থাকে, তার মধ্যে ভালো ম্যানেজমেন্ট স্কিল থাকা দরকার, লোকজনের সঙ্গে কথা বলার ক্ষমতা, পরিশ্রম করার ক্ষমতা, চাপ সামলানোর ক্ষমতা, সমালোচনা নেওয়ার ক্ষমতা, আনন্দে ভেসে না যাওয়ারও ক্ষমতা, প্রলোভনকে অনেক হাতছানি দেবে সেটাকে অ্যাভয়েড করার ক্ষমতা। আমি যদি 21 সালে যেদিনও বক্তব্য রেখেছিল রাজন্যা, যদি এবং রাখার পর রাজনৈতিক যে উত্তরণগুলো উঠছিল, যদি আমার আজকের রাজনীতিতে আবার যদি সেরকম সিচুয়েশন আসে, আমার মনে হয় রাজন্যা বা অন্য যে কেউ হোক, সে সেই দিনের হিসেবে কিন্তু সে সঠিক ছিল। সমস্যাটা হচ্ছে পলিটিক্সটা সামলাতে না পারা। এইটা অবশ্যই, আমি যদি আমার নিজের যদি আমার মা বাবার সবচেয়ে বড় আশীর্বাদ বা শিক্ষা যদি কিছু বলেন, যেটা হয়তো প্রচারের আলোকে কি সবাই সামলানো, এটা ইটস আ ভেরি টাফ থিং। আর আশপাশে এত মানুষজন এসে আপনাকে এত এত কথা বোঝাবে না, বা যারা আপনার সঙ্গে বেশি সময় কাটাবে বা আপনাকে হয়তো কিছু বেনিফিট দেবে বা আপনাকে আপনার নামে অনেক স্তুতি করবে। আমরা তো মানুষ, রক্ত মাংসের মানুষ, একটা পর্যায়ে মনে হয় তারাই সব সঠিক কথা বলছে। কিন্তু আমাদের পাশে যারা আছে তারা অধিকাংশই যে আমাদের স্তুতিটা আমার থেকে কিছু পাওয়ার জন্য করছে বা ক্ষমতাটাকে ভোগ করার জন্য করছে, এইটা বুঝতে গেলে আমাদের অনেক সময় চলে যায়। আর আমরা যারা ছাত্র করি, ছাত্র যুবর বয়সটা তো পৃথিবীতে তো আমরা এটা অস্বীকার করার উপায় নেই। আমরা তো রাজনৈতিক পদে বড় জায়গায় বসতে পারি, বয়সটা কম, সূর্য কম দেখেছি, এবং সেদিক থেকে ট্যাকেল করার ক্ষমতা অনেক জরুরি প্রশ্ন আসে। তোমার কি কখনো মনে হয়েছে যে এই চ্যালেঞ্জটা, এটা হয়তো তোমারও সমস্যা হতে পারে, দেবাংশুরও সমস্যা হতে পারে, যে সোশ্যাল মিডিয়া কি একটু প্রবলেমেটিক? তুমি যাকে তুলছো সে কি সোশ্যাল মিডিয়ার দ্বারা বেশি প্রভাবিত হয়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়াকে তুমি যেটা বলছিলে যে আগের প্রজন্মে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছে, তাদের তো এভাবে সোশ্যাল মিডিয়ার খ্যাতি এবং অপখ্যাতি দুটো কোনোটাই হ্যান্ডেল করতে হয়নি। তোমাদের পক্ষে গেলে একটু চাপের সোশ্যাল মিডিয়া। যখন মাধ্যমিক দিতাম, একটা রচনা খুব কমন থাকতো যেগুলো আমরা তৈরি করে যেতাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। সেইখানে আমরা সেই সময় কিন্তু আমরা বিজ্ঞান আশীর্বাদ অভিশাপের মধ্যে মোবাইল ফোনটাকে আমাদের সময় এত গুরুত্ব না দিয়ে টিভিটাকে দিতাম, ফোনটাকেও তখন আসতো, তখন কিন্তু সোশ্যাল মিডিয়া আসেনি, এই স্মার্টফোনও আসেনি, এই রিলও আসেনি। তখন কিন্তু আমরা মাঠে ঘাটে খেলাধুলো করতাম। আজকের দিনের এই পলিটিক্সের উত্তরণ, আজকে দেখুন
আপনার প্রত্যেকের কি চাহিদা, বেসিক চাহিদা আছে নেম, ফেম, মানি। এটা কিন্তু এটা আমার নয়, আপনার নয়, এটা সার্বিকভাবে সবার এটা চাহিদা। সকলের চাহিদা। তো সেই জায়গায় যদি কিছু আমি উপলব্ধি করি, যদি কিছু শর্টকাটে পেয়ে যান না আপনি, আপনি সেই জিনিসটা কতটা কম দেবেন, সেটা আপনার জন্য, সেটা আমার জন্য। আজকে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হয়তো অনেক শর্টকাটে অনেক ক্ষেত্রে আমরা খুব সহজে কিছু ভাইরাল হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে খুঁজে পাওয়া যায় না। দেখুন কাঁচা বাদাম একসময় প্রচুর চললো, এরকম প্রচুর এক সময় বারানু মণ্ডল, এরকম অনেক আসলো, কিন্তু সেগুলো টেকে না। আমরা সেই সময় মার্কেটিংটা করার জন্য সোশ্যাল মিডিয়াটাকে অনেকে ব্যবহার করে না। এটা যদি নেগেটিভ হয়, আবার এটাও ঠিক যে আজকে আমি তৃণাঙ্কুর, আমি রাজ্যে কোনো জায়গায় গেছি, সে আমায় হয়তো কোনো জায়গায় আমি ফ্যামিলি ঘুরতে গেছি, এরকম সেখানে বলছে আচ্ছা আপনি তৃণাঙ্কুর বাবু না? আমি বললাম হ্যাঁ। বলছে আপনার আমার ফেসবুক পোস্ট খুব ভালো লাগে, বা আপনার বক্তব্য শুনে সোশ্যাল মিডিয়া ভালো লাগে। এটাও তো ঘটনা, সে আমায় পরিচিতি দিচ্ছে। আজকে আমি সোশ্যাল মিডিয়াটাকে কীভাবে ব্যবহার করব এবং কতটাকে প্রায়োরিটি দেব, আমার লাইফের প্রায়োরিটি আমাকেই সেট করতে হবে। তোমার বক্তব্য শুনে যে প্রশ্নটা অধারিতভাবে আসবে, যেহেতু তোমাদের প্রতিদ্বন্দ্বী যে দলটি বিজেপি, তারা যেহেতু সোশ্যাল মিডিয়াকে একটা ভয়ঙ্করভাবে ব্যবহার করে, আবার তোমাদের দলের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া নিয়ে চ্যালেঞ্জ আছে। আমি চ্যালেঞ্জ মানে যেটা বলছিলাম যে কেউ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি নিজেকে তারকা ভাবছে। তোমরা নিজেরা সোশ্যাল মিডিয়ার জন্য কোনো ওয়ার্কশপ বা কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কোনো স্পেশাল প্ল্যানিং কিছু আছে? দেখুন, আগে সোশ্যাল মিডিয়া তো একটা বড় মাধ্যম বটেই। আপনি ধরুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা আগে আমার ধর্না শেষ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এখন কিন্তু সবার টুইটার, সকালবেলার খবরের কাগজ অপেক্ষা থাকতে হবে না, বা আজকে রাত্রিবেলা কোন চ্যানেলে কোন নিউজ রিপোর্টার কি রিপোর্ট পৌঁছে সেটা থাকতে হবে না। আজ কিন্তু সবচেয়ে বড় খবর যদি কিছু বলে, খবর চ্যানেল বলেন, সেটা হচ্ছে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটার, মানে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় এসে তারা কিন্তু অনেক তাড়াতাড়ি খবরটা আমরা পেয়ে যাই কোথায় কী হচ্ছে। তো আজকের এই ফাস্ট লাইফে এটা অত্যন্ত জরুরি। আর আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে নিশ্চিতভাবে নেত্রীর বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলের যা বিভিন্ন লাইনগুলো থাকে, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে নিশ্চিতভাবে চেষ্টা করছি সেটা মানুষকে ছড়িয়ে দেওয়ার। আমরা সোশ্যাল মিডিয়ার তৃণমূল ছাত্র পরিষদ মানে তো আজকে আধুনিক জেনারেশন, তারা দলের বার্তাগুলো যাতে সকলের কাছে সহজে পৌঁছে যেতে পারে তার চেষ্টা আমরা অবশ্যই আমাদের তরফ থেকে করছি। কিন্তু একটা বিষয় কি জানেন তো, বাংলার মানুষ, বাঙালিরা রাজনৈতিকভাবে খুব সচেতন। আপনি যদি তাদেরকে ভুলভাল বোঝান, তাদেরকে ভুলভাল বোঝাতে পারবেন না। একজন রাজনীতির মানুষ অন্য রাজ্যের ক্ষেত্রে আপনি তাকে টাকা দিয়ে কিনতে পারবেন, আপনি তাদেরকে ভুল বুঝিয়ে হয়তো সাময়িকভাবে বোকা বানাতে পারবেন। বাংলার মানুষ তারা কিন্তু খুব ভালোভাবে জানে বা বোঝে, এবং তার ভোটটা কাস্ট করার আগে তারা কিন্তু ভীষণভাবে জানে যে এ আমাকে সত্যি বলছে না মিথ্যে বলছে। তার থেকেও বড় বেশি যে এ ভোটের আগে যেগুলো বলছে ভোটের পর রাখবে কিনা। আজকে আপনি প্রত্যন্ত বা গ্রাম বাংলায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে 10টা গালাগাল দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে 10টা খারাপ কথা বলুন, ধরুন বিজেপি এসে বলছে, তারা চুপচাপ শুনছে, হয়তো তাদের কথা রিয়াকশন দিচ্ছে না, বা তাদেরকে হয়তো কারোকে 500 টাকা করে দিয়ে তাদের মিটিং শোনাতে নিয়ে গেছে, তারাও গিয়ে শুনছে। কিন্তু দায়িত্ব সহকারে বলছি, যে বা যারা এই বিজেপির মিটিং শুনতে যাচ্ছে না, তারা দিল্লি থেকে আসে নেতাদের ডায়লগ বাজে শুনছে, তারা বাড়িতে আসার পর নিজে বাড়ির লোককে বলবে 500 টাকা তো পেলাম, ঢপ শুনতে এসে ঢপ শুনলাম, শুনে নিয়েছি, ভোটটা যারা আমার পরিবারের নিশ্চয়তা দিয়েছে, যে আমার মেয়েটাকে কন্যাশ্রীতে পড়াশোনা করিয়েছে, যে রূপশ্রীর মাধ্যমে বিয়ে দিয়েছে, যে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে আমাকে সুনিশ্চয়তা দিচ্ছে, যে আমার আজকে যুবসাথী দিচ্ছে, আমি ভোটটা তাকেই দেবো। এটা তো তৃণাঙ্কুর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টাকা নিয়ে নিন, ভোটটা আমাদের। দেখুন, এটা ফ্যাক্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাউন্ডের সঙ্গে রিলেটেড, তিনি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখেন বা হাঁটেন না, এই বাংলার আপামর মহিলারা তাকে মনে করে নিজের বাড়ির মেয়ে, বাংলার আপামর বয়স্ক মানুষরা তাকে মনে করে নিজের মেয়ে, আর বাংলার আপামর এই ছাত্র যুবরা তাকে মনে করে নিজের দিদি। ঠিক এই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হাজার গালাগাল দিয়ে কোটি কোটি টাকা লাগা বিজেপি কোনোদিন পারবে না। তৃণাঙ্কুর রাজনীতির চেয়ে একটু ব্যক্তি জীবনে আসে যাক। ব্যক্তি তৃণাঙ্কুর, তোমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের তো সবাই বিয়ে করে নিয়েছে, শতরূপ বিয়ে করে নিয়েছে, সায়ন বিয়ে করে নিয়েছে। ব্যক্তি তৃণাঙ্কুর বিয়ে বা ইত্যাদির ব্যাপারে কী ভাবে?
বাড়ি থেকেও বলছে বহুদিন ধরে। দেখা যাক, বিধানসভাটা পার হোক, বিধানসভা পার হওয়ার পর ভাববো, করে নেবো হয়তো, কোনো ইচ্ছা হলে হুট করে করে নিলাম কোনোদিন। মানে ব্যক্তি তৃণাঙ্কুরের জীবনে কোনো ফিক্স পাত্রী নেই? না, আছে, অবশ্যই আছে, অনেকগুলো বছর ধরেই আছে। আচ্ছা। কিন্তু সেটা আমি একটু আড়ালেই রাখি, মানে কখনোই আমার পার্সোনাল লাইফ পলিটিক্যাল লাইফ ম্যাচ করি না। আমি তিনি প্রকাশ্যে রাজনীতি করেন? না না না, একদমই না। তাকে তুমি কখনো প্রকাশ্যে আনো? না, তার মানে সে আমার আমার খুব কাছের বন্ধু বান্ধবরা যারা, তারা জানেন। কিন্তু আমি ব্যক্তিগত জীবন আর পলিটিক্যাল লাইফটা আলাদাই রাখতে চাই। কারণ কি জানেন তো, যে আমাদের এই রাজনৈতিক জীবনে বিজেপি আজকে এই নোংরা রাজনীতি করে, এরা বাড়ির মহিলাদের সম্ভ্রমের কথা চিন্তা করে না। আজকে সোশ্যাল মিডিয়া সেটাই তো সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ। আজকে ধরুন আমার সঙ্গে কখনো এই মেয়ে, কখনো ওই মেয়ে, কখনো সেই মেয়েকে জড়িয়ে অনেক উৎসাহ করার চেষ্টা করছে, কিন্তু কোনোটাই স্ট্যান্ড করেনি। কিন্তু আজকের দিনে আমি রাজনীতি করি বলে সেই মেয়েটার তো কোনো দোষ নেই। এবার তাকে সে কোনোভাবে মেলাইন হোক, এটা কাম্য নয়। আর বাংলার মানুষ নিজেদের কৃষ্টি সংস্কৃতিটা রক্ষা করতে জানে। আমি ব্যক্তিগত জীবনটাকে নিজের ব্যক্তিগতভাবেই রাখতে চাই। এটা অ্যাপার্ট ফ্রম পলিটিক্স থাক, পলিটিক্সটা পলিটিক্সের মতন ব্যবহার করি, পলিটিক্সটা পলিটিক্সের মতন করি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলার মানুষ বাংলার সংস্কৃতির রক্ষার্থে আমরা যারা আজকে, আপনি অন্য দলেরও কথা বলছেন, তারাও নিজেদের মধ্যে এই সৌজন্যটুকু রাজনীতিটা রাখা উচিত ছিল। আগের প্রজন্মে কিন্তু এই সৌজন্যতা ছিল। দ্বিতীয় প্রশ্নে ফিরি, ব্যক্তি তৃণাঙ্কুর যেহেতু গবেষণা করছে, তাহলে কি ভবিষ্যতে কি বাবার ব্যবসা না অধ্যাপনা? এটা বলা খুব মুশকিল। মানে আমার বাড়ির বাবা যদি ব্যক্তিগত স্তরে স্থান, বাবা প্রায় 50 বছরের কাছাকাছি নিয়ে ব্যবসা, 49 বছর রানিং, সেটা ব্যবসা রেডি করেছে, সে চায় আমি ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাই। আবার বাড়ির অনেকে চায় আমি অধ্যাপনাও করি, বাবাও চায় ইনফ্যাক্ট। এবার কি করবো এখন অবধি জানি না। আগে আপাতত মাথায় 26-এ নির্বাচনটা আগে শেষ হোক, দল সুনিশ্চিত হোক, 5 বছরের জন্য আমরা মানুষের জন্য কাজ করার জন্য ব্রতী হই। আর আলটিমেটলি এখন যেভাবে আমাদের লাইফস্টাইল যাচ্ছে, যেভাবে জীবনযাপন যাচ্ছে, সেই জায়গায় আমরা টোটালি ডেডিকেটেড হয়ে গেছি রাজনীতির প্রতি। মানে আমরা হয়তো এখন আর পারিবারিক ব্যবসাটাও এখনও টুকটাক আমি সময় দিই, ব্যবসার দিকে এখনও আছি, কিন্তু চাকরি বাকরি আর সময় সুযোগ হবে বলে মনে হয় না। দ্বিতীয় যে জরুরি প্রশ্ন, আমার মনে হয়েছে কখনো কখনো তোমাকে দেখে যে তোমার নিজের কলেজের প্রতি, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের প্রতি একটা আবেগ আছে। তুমি নৈহাটি, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ বা বঙ্কিমচন্দ্রের বাড়ি, এসব নিয়ে তোমার একটা আবেগ আছে। সেই আবেগটা কি স্টিল ইউ ক্যান কন্টিনিউ? দেখুন, আমি নিজের প্রত্যেকটি পুরনো জিনিসের প্রতি ঋণী। ঠিক যেভাবে আপনি প্রাথমিকের কথা বললেন, আমি তার ঋণ অস্বীকার করতে পারি না। আমি আজকের দিনেও নিজের কলেজ এবং স্কুলের প্রতি ভীষণভাবে ঋণী। আমার ক্ষুদ্র সামর্থ্যে যদি আমার স্কুলের জন্য কিছু করা সম্ভবপর হয়, আমি কিন্তু এখনও স্কুলের জন্য এমন অনেক কিছু করি যেগুলো পর্দার আড়াল থেকে করি। এবং স্কুলটা ভালো হোক, ছেলেমেয়েরা ভালো করে সবাই পড়াশোনা করুক, আমরা যেই পরিষেবাগুলো পাইনি আমার স্কুলের আজকের ছেলেমেয়েরা সেই পরিষেবা পাক, তার আমি মানে সব রকম চেষ্টা করি। এবং অনেক সময় নামের বাইরে গিয়েই চেষ্টা করি, আমার নাম আসার দরকার নেই। ঠিক তেমন আমার নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ আমাকে আবেগ। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি এই নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে, কোনটা বেশি আবেগ, ঋষি বঙ্কিমচন্দ্র না মোহনবাগান? এটা বলা খুব মুশকিল, মানে দুটো সমান্তরালভাবে। কিন্তু আমার রাজনৈতিক জীবন বা আমার জীবনের ক্ষেত্রে কলেজের ভূমিকা অনেক। আমি স্যার ম্যাডামদের যদি না পেতাম, এই কলেজ যদি না পেতাম, এই পরিবেশ যদি না পেতাম, এবং এই বাধা যদি আমি না পেতাম, আমার অনেকে বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং আমার সেই মুহূর্তে লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে। আমি জিতবই, দেখবো কে কী করে। আমি অনেস্ট, আমার সঙ্গে ন্যায় আছে, আমি জিতবো, আমি ফেস করব, পালিয়ে যাব না। এই মানসিকতা আমি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে পেয়েছি। আমাকে হয়তো রাজনীতিতে আসতাম না, এই চ্যালেঞ্জের সামনে থেকে রাজনীতিতে আসার, তারপর কলেজ, ইউনিভার্সিটি, জেলা, রাজ্য স্তর হতে হতে রাজ্যের সভাপতি হওয়া। কিন্তু আমি এটা উপলব্ধি করি যে তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, সাময়িক বাধা আসতে পারে, বাট ইউ উইল উইন। আমি আমার কলেজের কাছে আজকেও যখন যাই আমার আবেগ কাজ করে। কয়েকদিন আগে কলেজে ন্যাক ভিজিট হয়েছিল, এবং সেই ন্যাকেও আমি যখন কলেজে ঢুকেছিলাম তখন আমার কলেজটা বি গ্রেড কলেজ ছিল। যখন ছাত্র নেতা হিসেবে কলেজে ন্যাক ফেস করেছি তখন বি প্লাস কলেজটাকে নিয়ে গেছিলাম। আর আজকে বিং অ্যাডমিনিস্ট্রেটর আমার কলেজটাকে এ প্লাসে নিয়ে যেতে পেরেছি 3.37 স্কোর করে। এবং কলেজটা সার্বিকভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ একটা তার পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে পেরেছে বলে আমি মনে করি। আগামী দিনেও আমার কলেজের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা সকলকে নিয়ে তারা ভালো থাকুক, কলেজটা এগিয়ে যাক,
নিশ্চিতভাবে বাংলার বাকি কলেজগুলোর মধ্যে থেকে এটা একটা স্পেশাল তো বটেই। আর মোহনবাগানের ম্যাচ কবার দেখতে যাও? আমি এখনো সেশনের প্রথম ম্যাচ অলওয়েজ যাওয়ার চেষ্টা করি। এমনও হয় যে অনেক সময় যে মিটিং আছে বা কোনো প্রোগ্রামও আছে, আমি সেটা এটা ওপর নিচ করে সকাল বিকেল অ্যাডজাস্ট করে যাওয়ার চেষ্টা করি। আমি প্রখরভাবে মোহনবাগানই, আসলে আমি স্পোর্টস লাভার। আমি আমার যে কলেজ লাইফে, স্কুল লাইফে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, তুমি দাবা খেলতে ভালোবাসো? আমি দাবা খেলতে ভালোবাসতাম বা এখনও টুকটাক ভালোবাসি। আমি ইস্টজোন খেলেছি দাবায়, আমি ইউনিভার্সিটি ক্যাপ্টেন হয়েছি এবং আমি খারাপ খেলতাম না, মোটামুটি একটু লেভেলেরই খেলতাম। প্রাথমিক লেভেল মানে জুনিয়র লেভেলে ধরুন খেলতাম এবং অনেক মানে আমি তখন ভালো স্কোর করা ছেলে মেয়েদের হারাতাম বা খেলতাম, এমনভাবে আমার জায়গা ছিল। তো সেই জায়গা থেকে উঠে আসে আমি মনে করি একজন স্পোর্টসম্যানের, স্পোর্টস যে কোনো স্পোর্টস ফিল্ডে আমি এখনও ক্রিকেট, ফুটবল, কবাডি আমি সব ম্যাচই এনজয় করি। এবং কিন্তু আজকেও যদি আমার ফিড দেখেন, আমার ফেসবুক ফিড দেখেন, দেখবেন বিভিন্ন পুরনো খেলার স্কোর আছে, ক্রিকেট, ফুটবল। আই লাভ দিস। এবং আমি মনে করি যে মোহনবাগান আমার কাছে আবেগের তো একটা জায়গা বটেই, কিন্তু ইস্টবেঙ্গল ছাড়া মোহনবাগান হবে না, মোহনবাগান ছাড়া ইস্টবেঙ্গল হবে না। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই সবকটা ক্লাব যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং যেভাবে আজকে ক্রীড়াক্ষেত্রে বাংলা নিশ্চিতভাবে এগোচ্ছে, আমি বিশ্বাস করি আগামী দিনে বাংলা থেকে আরও অনেক ভালো ক্রীড়াবিদরা উঠে আসবে। অনেক ধন্যবাদ তৃণাঙ্কুর সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম তৃণমূল রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে, যিনি জীবনের দাবা খেলতে খেলতে রাজনীতির 64 খোপের খেলায় চলে এসেছেন এবং সামনের বিধানসভা নির্বাচনকে ঘিরে তারও অনেক প্রত্যাশা, আমাদেরও অনেক প্রত্যাশা। আর নির্বাচন মিটে গেলে তিনি জীবনে একটা বড় সিদ্ধান্ত নেবেন বলে কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। তৃণাঙ্কুরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখতে থাকুন বাংলা জাগো চ্যানেল। আমরা আবার ফিরে আসব চায়ের সঙ্গে টায়ের একটা এপিসোড নিয়ে। নমস্কার।